বাংলা বিভাগ কটন বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে আমি তপোধীর ভট্টাচার্য সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা শুনছেন এবং দেখছেন, আজকের বিষয়টা আপনারা জানেন যে বিষয়টা তো উপন্যাস নিয়ে। সোজা ভাষায় উপন্যাস যে আমরা সবাই পড়তে ভালোবাসি, এবং উপন্যাস তো সাহিত্য মাধ্যমের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। তো সেই যে উপন্যাস আমরা পড়ি, সেই পড়ার নিরিখে তার ভালো মন্দ আমরা ভাবি, তার ভেতরের তাৎপর্য নিয়ে অনেক কিছু চিন্তা করি, বিশ্লেষণ করি। আমাদের যেটা মূল প্রতিপাদ্য, যে উপন্যাস বিশ্লেষণে তত্ত্বভাবনার গুরুত্ব কতটা। তো অধ্যাপক শিপ্রা নিয়োগী এসে গেছেন, আমি দেখতে পাচ্ছি, এবং আপনাদের সবাইকে যারা শুনছেন এবং দেখছেন অবশ্যই তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার কথাগুলো আপনারা শুনছেন এবং শুনে নিশ্চয়ই আপনাদের মনে নানা প্রশ্ন জাগবে। যদি কোনো প্রশ্ন না জাগে, তাহলে ভাবতে হবে যে আমাদের এই যে পরিশ্রম, সেটা কোনো কাজেই লাগলো না। তো ধরে নিচ্ছি যে আপনারা সবাই অত্যন্ত মনোযোগী শ্রোতা, সাহিত্যের নিবিষ্ট পাঠক, আপনারা শুনছেন। তো এই যে উপন্যাস কথাটা, আসুন এই উপন্যাস শব্দটাকে আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। এইটুকু শুনে আপনারা হয়তো ভাববেন, এর মধ্যে আর বোঝার কি আছে? উপন্যাস তো সবাই জানে। ইংরেজিতে যাকে নভেল বলে, কেউ কেউ ফিকশন বলেন, যার মধ্যে একটা নিটোল কাহিনী থাকে, কাহিনীর নানা স্তর থাকে, কাহিনীর নানা শাখা প্রশাখা থাকতে পারে বা নাও থাকতে পারে, অসংখ্য কুশীলবের ভিড় থাকে। আমি কিন্তু চরিত্র বলি না, ক্যারেক্টার অর্থে ইংরেজিতে আমি কুশীলব বলাটাই পছন্দ করি। নানা কারণ আছে তার, এবং তার মধ্য দিয়ে জীবনের জগতের একটা ক্রমিক উন্মোচন আমাদের সামনে ঘটতে থাকে, এবং সেই উন্মোচন, সেটা কিসের উন্মোচন? ঘটনার উন্মোচন। ওই যাদের আমি কুশীলব বলছি, তাদের উন্মোচন, কিংবা মূল্যবোধের সংঘাত, প্রাপ্তি অপ্রাপ্তি, চাওয়া পাওয়া এবং না পাওয়া। জীবনে তো সবটাই আমাদের প্রাপ্তির দিক থাকে না, অপ্রাপ্তির দিকও থাকে। আর উপন্যাস যাকে বলতে চাইছি, সে তো আমাদের ইচ্ছা পূরণের কোনো বিনোদন মাধ্যম নয়। একটা সময় ছিল নিশ্চয় যখন বিনোদনের জন্যে আমরা অনেকে উপন্যাস পড়তাম। এখনও অনেক উপন্যাস আছে যাদের আমরা প্রাতিষ্ঠানিক প্রকাশনা থেকে যা আমাদের কাছে পৌঁছয়, আমরা তাদের মধ্যে বিনোদনই খুঁজি। এই তো কিছুদিন পরে আমরা, এবার অবশ্য অতিমারির জন্যে কি হবে জানি না, কিন্তু পুজো সংখ্যা হবে, নানা ধরনের পুজো সংখ্যা। আমরা সবাই এগুলো সংগ্রহ করার চেষ্টা করব, বা অনেকেই করব। কিন্তু সেগুলো কি সত্যি সত্যি অনেক দিনের জন্য সঙ্গী হয় আমাদের? হয় না। বেশিরভাগই এটা বিনোদনের যোগান দেয়, এবং তারপর স্ফুলিঙ্গ তার পাখায় পেল ক্ষণকালের ছন্দ, উড়ে গিয়ে ফুরিয়ে গেল সেই তারই আনন্দ। সেরকমই হয়। কদাচিৎ এরকম হয়ে থাকে যে
ওই ধরনের বিনোদনমূলক প্রকাশনায় এমন কিছু রচনা আমরা পেয়েছি যাকে নিয়ে আমরা পরেও অনেক দিন বাদে আমরা ভেবেছি, আমরা পর্যালোচনা করেছি, এরকম হয় না। তাহলে কি হয় না তা তো এতক্ষণ ধরে আমি বললাম, কিন্তু উপন্যাস বলতে তাহলে কি বোঝাবো? তো উপন্যাস কি, এটা নিয়ে নানা রকম কথা চালু আছে। তো তার ভেতরের তাৎপর্য নিয়েই তো আমাদের যত ভাবনা। তো একটা কথা বলিনি শুরুতেই, যে এমন কিছু নেই এই পৃথিবীতে যা মানুষ তার ভাষা দিয়ে তৈরি করে এবং তার মধ্যে কোনো তাৎপর্য থাকে না। তাৎপর্যহীন কোনো রচনা সেটা আমি পড়বই বা কেন? বা আমি বলতে আমরা সবাই পড়বই বা কেন? এটা নিয়ে কেন সময় নষ্ট করব? তার মানে আমি একটা জিনিস বুঝতে চাইছি, বা এটা আপনাদের কাছেও প্রকাশ করতে চাইছি, যে উপন্যাস এমন একটা কিছু যা নিছক কাহিনী নয়, যা নিছক কিছু কুশীলবের সমাবেশ মাত্র নয়, যা নিছক কিছু উত্থান পতনের এবং তার সঙ্গে সংশ্লিষ্ট আবর্তের সমাবেশ মাত্র নয়। মূল্যবোধের সংঘাত, হ্যাঁ, সে তো থাকবেই। ভালো মন্দ, শুভ অশুভ এবং আরও অনেক কিছু। তার মধ্যে সমাজ আছে, রাজনীতি আছে, তার মধ্যে আমার যা শাশ্বত এবং অশাশ্বত সেই সব নিয়ে ভাবনা আছে। কিন্তু তা সত্ত্বেও এগুলো কিন্তু উপন্যাসের খুব গুরুত্বপূর্ণ মাধ্যম, উপকরণ। কিন্তু এগুলোর সমাবেশ মাত্রেই কিন্তু উপন্যাস নয়। তাহলে উপন্যাস তাহলে কি? এই যে আমি কথাটা বললাম এতক্ষণ ধরে, যে উপন্যাস তাহলে কি, ইংরেজিতে যেটা বললাম ওই যে নভেল, ওই যে ফিকশন বললাম, তার বাংলা আমরা উপন্যাস করেছি। তো তাহলে কাহিনী থাকবে, অথচ কাহিনীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বিভিন্ন ধরনের কুশীলবের সমাবেশ থাকবে, অথচ তাদের মধ্যেই শেষ হয়ে যাবে না। এই জিনিসটাকে আমরা কি বলতে পারি? এবং তার দৈর্ঘ্য প্রস্থ ইত্যাদি নিয়েও তো কথা আছে। কারণ উপন্যাস কত বড় হবে? আমরা যারা বাংলা সাহিত্যের সঙ্গে মনের আনন্দেই আমরা বিশ্ব সাহিত্যেরও খানিকটা খবর রাখি, আমাদের সামনে আমি কয়েকটা নাম পরপরও বলে যাব। আমাদের বাংলা সাহিত্য থেকেও বলবো এবং বিশ্ব সাহিত্য থেকেও বলবো। দেখুন, রবীন্দ্রনাথের চতুরঙ্গ খুব বড় তো নয়, বহরে ছোটই বলা যায়। আবার রবীন্দ্রনাথই তো গোড়া লিখেছেন, এবং এতটা বড় না হলেও এবং তার মহত্বে, তার তাৎপর্যে এত দূর অবধি ব্যাপ্ত না হলেও ঘরে বাইরে লিখেছেন, যেটাকে নিয়ে আমাদের ভাবতে হয়। আমি যুগাযুগের কথা বলছি না আপাতত, বা এমনকি চোখের বালির কথাও বলছি না। দেখুন, ইন্দিরা বঙ্কিমচন্দ্রের, তার ভেতরের ভাবনাটা যাই থাক, এটাকে আমরা উপন্যাসই তো বলে এসেছি এতদিন, মনে তো কোনো প্রশ্ন জাগেনি। আবার রাজসিংহও তো উপন্যাস, বিষবৃক্ষও তো উপন্যাস, এবং এইরকম আরও অনেক নাম আপনারা করতে পারবেন, যার যেটা পছন্দ। আবার দেখুন, আমরা যারা অল্প বিস্তর এইগুলো পড়তে ভালোবাসি, বারবার পড়েছি, আমাদের কাছে দুর্গেশ নন্দিনী বা কপালকুণ্ডলা পড়ে আমরা যে ধরনের আনন্দ পেয়েছি, ওই আনন্দটা কি আমরা চন্দ্রশেখরে পেয়েছি? আমরা কি রাজসিংহতে পেয়েছি? পাইনি। তাহলে আনন্দেরও একটা মাত্রা বোধ আছে, কিন্তু সেটা ঠিক করে দেবে কে? এবং কীভাবেই বা ঠিক হবে যে আনন্দের মাত্রা আমি যেটা বললাম, বা আনন্দ শব্দটা একটু পাল্টে দিই, কি বলেন?
আনন্দ না বলে আমি বলি তৃপ্তি। তৃপ্তিরও একটা মাত্রা বোধ আছে। তো তৃপ্তি কিসের জন্যে? ভিন্ন রুচির হি লোকা, সংস্কৃততে একটা কথা আছে, নানা মুনির নানা মত, নানা মানুষের নানা রুচি। সেই কারোর রুচি একরকম, অন্যদের রুচি অন্য রকম। দেখুন শরৎচন্দ্রের কথা ভাবুন। শরৎচন্দ্রের শ্রীকান্ত 4 পর্বের, শ্রীকান্ত নিয়েও আমাদের নানা ভাবনা আছে। এই একই লেখক শরৎচন্দ্র, যাকে আমরা কথাশিল্পী বলে আজও স্মরণ করি, চরিত্রহীন তো তাঁরই লেখা। তারপর পাশাপাশি গৃহদাহ তাঁরই লেখা, পাশাপাশি পরিণীতাও তাঁর লেখা, সবই তো উপন্যাস। এতদিন তো আমরা যাকে ইংরেজিতে বলে, ইংরেজি শব্দ ব্যবহার করতে আমি চাই না বাংলা বয়ানের মধ্যে, কিন্তু একটু সুবিধে হবে আপাতত, এই জন্য আমি বলছি আনক্রিটিক্যালি আমরা অনেক সময় উপন্যাসকে আমরা একটা সর্বংসহ অবিধা হিসেবে সব কিছুর ক্ষেত্রেই ব্যবহার করি। পরক্ষণীয়ার ক্ষেত্রেও করি, পরিণীতার ক্ষেত্রেও করি, গৃহদাহর ক্ষেত্রেও করি, শেষ প্রশ্নের ক্ষেত্রেও করি, এবং এরকম আরও অনেক নাম বলে দেওয়া যায়। বিভূতিভূষণের পথের পাঁচালীও একটা উপন্যাস, কিন্তু যে অর্থে পথের পাঁচালী আমাদের আবিষ্ট করে, ঠিক সেইভাবে সেই নিরিখে আমাদের কি আবিষ্ট করে দেবযান? দেবযান নিয়ে আমার একটু আলাদা রকম মতামত আছে। আপাতত আমি তার মধ্যে যাচ্ছি না, কারণ এটা আমার আজকের বিষয় নয়। আমি শুধু এটা বোঝাতে চাইছি যে উপন্যাস জিনিসটা কি, যে কোন জিনিসটা কি সেটা তো তার মধ্যে অবগাহন করলেই বুঝতে পারি, তাই না? ধরা যাক যে আমরা মধু কি জিনিস, রসগোল্লা কি জিনিস না খেয়ে বুঝবো কি করে? আর নিমের মতো তেতো কি জিনিস, উচ্ছের মতো তেতো কি জিনিস, এ তো খেয়েই বুঝতে হবে। অর্থাৎ উপন্যাসের ভেতরে যখন আমরা অবগাহন করব, তখনই আমরা বুঝবো উপন্যাসটা কি। ঠিক আছে, অবগাহন করলাম, কিন্তু অবগাহন করে কি কুড়িয়ে আনবো? এমনি নিষ্কাম কর্মযোগীর মতো একটা গিয়ে ডুব দিয়ে দেবো, নাকি কিছু একটা পাবো বলে করব? নুড়ি পাথর খুঁজলেও তো সেটাও তো একটা খোঁজা। আর যদি তার গভীর থেকে রত্ন খুঁজে আনতে চাই, সেটাও তো খোঁজা। কিন্তু তারপরেও তো কথা থাকে, এখানেও তো কথা শেষ হয়ে যায় না। এটা যে নুড়ি আর ওটা যে রত্ন, এটা আমি বুঝবো কি করে যদি আমি নুড়ি আর রত্নের মধ্যে তফাৎ না বুঝি? এবং দেখুন, এইখানেই প্রশ্নটা আসে যে কিভাবে পড়ব। আমরা অনেক সময় এটা নিয়ে খুব মাথা ঘামাই না, কিন্তু যারা সাহিত্যের মধ্যে দর্শন খোঁজেন, এবং নিশ্চয়ই খুঁজবেন, কেন খুঁজবেন না? সাহিত্যের মধ্যে ইতিহাস আছে, সমাজতত্ত্ব আছে, নৃতত্ত্ব আছে, দর্শন আছে, সব আছে। দর্শন একটু বেশি মাত্রাতেই আছে। তো দর্শন মানে তো দেখা, নাকি? দর্শন আর বাংলা কি হয়? দেখাই তো। তো সেই দেখারও একটা চোখ লাগে। একজন বিখ্যাত সাহিত্যতাত্ত্বিক, তাত্ত্বিক শব্দটা আমি একটু এড়িয়ে যেতে চাইছিলাম এই মুহূর্তে, তো ধরে নিন দার্শনিক, তিনি বলে গেছেন বেশ কিছুদিন আগে যে যিনি সাহিত্যের ভেতরকার ওই রত্ন খোঁজেন ডুবুরির মতন করে, অধ্যবসায়ী, তেমনি অধ্যবসায়ী, তেমনি পরিশ্রমী, তেমনি সন্ধানী, তো তিনি একটা বিশেষ কিছুর অধিকার তার আছে। কি সেই অধিকার? কি জিনিস তার অধিগত? তার অধিগত হচ্ছে দেখার মতো চোখ। রোমা, এ আবার কি কথা? দেখার মতো চোখ মানে কি? চোখ তো দেখার জন্যেই। সত্যিই কি তাই? আমরা আবার একটু ইংরেজি ব্যবহার করব। ওই আগে যেমন আনক্রিটিক্যালি আমরা উপন্যাসকে উপন্যাস বলে বলেছিলাম, তো ওই রকম একটু, যে আমাদের
ইংরেজিতে দেখার দুটো ক্রিয়াপদ আছে, একটা লুক আর আরেকটা সি। তো লুক মানে তাকানো, সি মানে দেখা, আপনারা সবাই জানেন। তো ওই যে লুকিং বা তাকানো যাকে বাংলায় বলি, তাকানো মানে হচ্ছে এমনি একটু চোখ বুলিয়ে নিলাম, এটা কিন্তু দেখা হলো না। দেখা তাকেই বলে যা দেখছি তার ভেতরের নির্যাসটা যে আমাকে বুঝতে সাহায্য করে, সেটাই হচ্ছে দেখা। এই জন্যে একটা হচ্ছে তাকানো, একটা হচ্ছে দেখা। তো আমি যে সাহিত্য তাত্ত্বিক বা দার্শনিকের কথা বলছি আপনাদের, তিনি একটা শব্দবন্ধ ব্যবহার করেছেন। এটা আমি তখন বলিনি, এই কথাগুলো আগে বলবো বলে, যে সিইং আই, অর্থাৎ আমি বাংলা করেছি আমার একটা বইতে দ্রষ্টা চক্ষু, দেখার মতো চোখ, তাকানো নয়। তাকানো কোনো কাজের কথা নয়। যারা প্রকৃত সাহিত্যের পাঠক তারা শুধু তাকায় না, তারা দেখে, মর্মস্থলে গিয়ে তারা ঢুকে যেতে পারে, অবগাহন করতে পারে। এই জন্যেই আমি বলছিলাম যে উপন্যাস যখন পড়ব, আমার আগে জেনে নিতে হবে যে কিভাবে পড়ব। দেখুন, এই কথাগুলো যে আমি প্রথম বলছি এমন তো নয়। আমি যখন ছাত্র ছিলাম, আপনারা অনেকেই এর মধ্যে আছেন আমি জানি, অধ্যাপক কিংবা অধ্যাপিকা, আপনারা যখন ছাত্র ছিলেন, বাংলার ছাত্রই ধরে নিচ্ছি, বা ইংরেজিরও কেউ কেউ থাকতে পারেন, যদিও তার আমার মনে হয় অবকাশ এখানে কম, তো অ্যারিস্টটলের পয়েটিক্স তো পড়তেই হয়েছে নাকি? তখন তার মধ্যে ক্যাথারসিস কী জিনিস, ট্র্যাজেডি কী জিনিস, মহাকাব্যর চেয়ে ট্র্যাজেডি কেন শ্রেষ্ঠ, এইসব কথা তো পড়েছেন। এই কথাগুলো কি, এই কথাগুলো কি বলুন তো? এই যে মুখ্যন বা ক্যাথারসিস, ট্র্যাজেডির নানা চিন্তাভাবনা, ট্র্যাজেডিকে চেনার উপায়, তার অভিজ্ঞান, মহাকাব্যের অভিজ্ঞান, এগুলো কি? এইগুলো হচ্ছে ভেতরের নির্যাস। তত্ত্ব শুনলে যে আমরা অনেক সময় আটকে উঠি, এ তো কিছু না, এ তো ভেতরের নির্যাস। অ্যারিস্টটল বাদ দিয়ে তো আজকাল স্নাতকোত্তরে পাঠ হয় না বাংলায়, আগামীতেও হবে কি না আমরা জানি না। এবং তার পাশাপাশি আমরা আরেকটা জিনিস পড়ি, যেহেতু আমরা ভারতীয়। আমার একটা বদনাম আছে বাজারে, আমি জানি, যে আমি প্রতীচ্যের সাহিত্য তত্ত্ব নিয়ে বেশ কিছু অকারণে কিছু বইপত্র লিখে পাঠকের জন্য সমস্যা তৈরি করেছি। হতেও পারে, কিন্তু আমি তো সংস্কৃতেরও ছাত্র, এবং আমি ভারতীয় নন্দন তত্ত্ব সম্পর্কে আমার সামান্য একটু চিন্তাভাবনা আছে, যেটা বছর 3 আগে ভারতীয় নন্দন চিন্তা নামে বেরিয়েছে। সেখানে আচার্য ভরতেরও আগে থেকে আমাদের নন্দন চিন্তার বিবর্তনটা আমি বুঝবার চেষ্টা করেছি এবং পরে লিখেছি, যা বুঝেছি। আনন্দবর্ধন, ভরতের কথা আগে বলা ভালো, ভরত, ভামহ, দণ্ডী, বামন, আনন্দবর্ধন, অভিনবগুপ্ত, ভোজ এবং বিশ্বনাথ তো বটেই, এমনকি জগন্নাথ অবধি, রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রও ছুঁয়ে গিয়েছি। এই মোটামুটি এই সমস্ত নিয়ে আলোচনা। বলুন তো এগুলো কেন করেছি? কারণ এই যে রস, ধ্বনি, এগুলো কি? এগুলো তো তত্ত্ব বীজ। আমি এগুলোকে তত্ত্ব বীজ বলি। গাছের যেমন বীজ থাকে, সেই বীজের মধ্যেই লুকিয়ে থাকে একটা বিশাল বট গাছ। এমনি কি দেখা যায় বীজের মধ্যে? এত ছোট, এত দেখাই যায় না। অথচ তার মধ্যেই সম্ভাবনা লুকিয়ে থাকে একটি বট গাছের মতো মহিরুহের। তেমনি ওই সব ধ্বনি, রস ইত্যাদি ইত্যাদি, আমি আর বাড়াচ্ছি না কথাগুলো, এইগুলোর মধ্যে লুকিয়ে আছে কি করে সাহিত্য পাঠ করব। এমনকি অনেকে উপন্যাস আলোচনার ক্ষেত্রেও পরবর্তীকালে ব্যবহার করেছেন। তেমনি পাশ্চাত্যে অ্যারিস্টটলের তো থেমে যায়নি, পৃথিবী তো থেমে থাকে না ভাই। অ্যারিস্টটলের পরে লঙ্গিনাস এসেছেন, হোরেইস এসেছেন, কত জনের নাম করব আমি। 18 শতকে এসেছেন কান্ট, 19 শতকের প্রথমে হেগেল এসেছেন, কিয়েরকেগার্ড এসেছেন 19 শতকের একেবারে শেষ দিকে। 1900 সালে তো তার মৃত্যুই হলো, মানে 19 শতকের একেবারে শেষ বছরে মৃত্যু হলো, যার নিৎসে খুব সহজ দার্শনিক নন। এবং 20 শতক তো সাহিত্য তত্ত্বেরই শতক,
বিশেষ করে ফ্রান্স, ফরাসির দেশ, আমাদের পথ দেখানিয়া এইসব ক্ষেত্রে। জার্মানিতেও আছেন ইতালিতে উম্বের্তো একর মতো মানুষ, এখনও তিনি জীবিত তো আছেন। তো এই এদের রচনার মধ্যে আমরা কী পাই? জীবন এবং জগৎকে বোঝার নানা চাবিকাঠি পাই। ওই চাবিকাঠির নামই তত্ত্ব। তত্ত্ব শুনলে ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। আমি অন্য একটা প্রসঙ্গে অন্যত্র আমি বলেও ছিলাম যে তত্ত্ব মানে কি, যদি একে ভাঙেন, যাকে ইংরেজিতে ডিরাইভ করা, আমাদের সংস্কৃত পড়তে হতো, আমাদের ডেরিভেশন খুব ইম্পর্ট্যান্ট ছিল, এইগুলো করতে হতো, শব্দ ভেঙে ভেঙে দেখা, ভেতরে ঢোকা, ভেতরে সুড়ঙ্গ খুঁজে যাওয়া, শব্দের নিভৃত সুড়ঙ্গের মধ্যেই তো অর্থ লুকিয়ে থাকে সব। তো সেইখানে আমরা দেখেছি যে তৎ মানে তাহা, তাহার ভাব, তাহার নির্যাস। তাহা মানে কি? এই জগৎ, এই জীবন, সেটাই হচ্ছে ইট, তা। এবং সেই তার ভেতরের কথাটা যা আমাকে বুঝিয়ে দেয় তাই তত্ত্ব। এই তত্ত্বর ইংরেজি আপনারা সবাই জানেন, থিওরি। তো থিওরিটা কোথা থেকে এলো? কথাটা, শব্দটা গ্রিক ক্রিয়াপদ থিয়া থেকে এসছে। থিয়া মানে দেখা। তাহলে থিওরি মানে যা আমাদের দেখতে শেখায়, তত্ত্ব আমাদের দেখতে শেখায়, আলো জেলে দেয় আমাদের পথে বাতিঘরের মতোও থাকে, বাতিঘরের মতো, এবং সেই সঙ্গে যাতে আশেপাশের অন্ধকারটা আমরা চিনে নিতে পারি, বুঝে নিতে পারি, মেপে নিতে পারি, এই জন্যে হাতে প্রদীপের মতোও থাকে। তো এর নামই তো তত্ত্ব। অত এর মধ্যে তো ভয় পাওয়ার কিছু নেই। বিভিন্ন নামটা শুনে ভয় পাওয়ার তো কিছু নেই। তো চিন্তার নানা দিক আছে। এটাকে আমরা সংস্কৃততে বলি চিন্তা প্রস্থান। এই শব্দটা আমিও ব্যবহার করে থাকি। ইংরেজিতে যাকে স্কুল অফ থট বলে, এটা বারে বারে ইংরেজি বলার দরকার নেই। চিন্তা প্রস্থান, এক একজন এক একটা চিন্তা প্রস্থান ব্যবহার করেন। সবটাই কি কাজে লাগে বলুন? এই যে ধরুন আজকে কোভিড-19 জ্বালায় আমাদের জীবন অতিষ্ঠ হতে চলল, তার তো কোনো ওষুধই নেই, জানেনই তো, প্রতিষেধক বেরোয়নি এখন পর্যন্ত। কিন্তু আমি মনে করুন আমার মাথা ব্যথা হলে যে সামান্য একটা ওষুধ খাবো, আপনি খাবেন, সেটা কি আমি ব্যবহার করব অন্য রোগের ক্ষেত্রে? এক এক রোগের তো এক এক রকম চিকিৎসা পদ্ধতি। ঠিক তেমনি আমাকে পড়ে একজন পাঠক হিসেবে, আর পাঠককে, পড়ুয়াকে, সত্যিকারের পড়ুয়া, সে হচ্ছে অভিযাত্রী, সে হচ্ছে আবিষ্কারক। কারণ সে নতুন নতুন জিনিস আবিষ্কার করে। দেখুন এই আবিষ্কারের শেষ নেই। কারণ একজন লেখক তো কত আগেই একটা বই লিখে শেষ করেছেন। আমি উপন্যাসের কথাই ধরি, উপন্যাস লিখে শেষ করেছেন। কিন্তু তারপর যত দিন যায় আমাদের অভিজ্ঞতা পাল্টায়, আমাদের উপলব্ধি পাল্টায়। কারণ জীবন এবং জগৎ তো একটা বিন্দুতে থেমে নেই। তো তার সঙ্গে পাল্টে যায় আমার দেখার চোখ, ওই যে দ্রষ্টা চক্ষু বলছিলাম একটু আগে। এবং তার সঙ্গেই যেহেতু দেখা মানেই হচ্ছে থিওরি, তত্ত্ব, আমার দেখার চোখও পাল্টে যায়। কিন্তু দেখুন আমাকে তো বুঝতে হবে যে দেখার চোখ তো আচ্ছা বুঝলাম, খুব প্রয়োজন, কিন্তু কিভাবে দেখব, ওই কিভাবে পড়বোর মতো করে, সেটা আমাকে কিন্তু আমার যে বয়ানের আমি মুখোমুখি হচ্ছি, মানে টেক্সট আমি বয়ান বলে থাকি, তো সেই বয়ানের মুখোমুখি হব যখন কোনো উপন্যাসের, তখন সেই উপন্যাসটাই আমাকে ধরিয়ে দেবে যে বাপু হে, আমার কাছে যদি আসতে চাও তাহলে এই পথ ধরে এসো। ধরে নিন আপনি তারাশঙ্করের, আপনাদের সব জানা দৃষ্টান্তই দিচ্ছি, তারাশঙ্করের আপনি মনে করুন যে হাঁসুলিবাকের উপকথা যে মনোযোগ দিয়ে যেভাবে পড়বেন এবং যেভাবে তার ভেতরের তাৎপর্যকে বোঝার চেষ্টা করবেন, আপনি কি তারাশঙ্করের গণদেবতা সেভাবে পড়তে পারেন? আপনার মনেই হবে না, না না সেভাবে কী করে হবে, এ তো একটু অন্য ধরনের। ওই মাত্রা বলেছিলাম শুরুতে, তার মাত্রা আলাদা, এবং এই মাত্রাটা আপনাকে ধরিয়ে দেবে যে আপনি কিভাবে সেই বইয়ের মুখোমুখি হবেন। বই তো অপেক্ষা করে আছে, উপন্যাস তো অপেক্ষা করে আছে আপনার জন্যে, সে উন্মোচিত হতেই চায়। তবে সুরে তালে
লেগে যেতে হবে ভালো করে। মনে করুন আপনারা অনেকেই এইখানে জানেন, আমি বিশেষ করে বাংলা যারা পড়াশোনা করেন আমি জানি, তারা অনেকেই গান বাজনায় দক্ষ থাকেন। আজকে যারা শুনছেন দেখছেন তাদের মধ্যে অনেকে আছেন নিশ্চয়। আচ্ছা মনে করুন তো, সারেগামা পাধানিসা সানিধাপা মাগারেসা না করে আপনি কি উদারা মুদারা তারা না বুঝে আপনি কি ঠাট বুঝেছেন? আপনি কি রাগ রাগিনী বুঝেছেন? আপনি কি ভৈরবের মধ্যে, আমি আবার এটার মধ্যে ঢুকবো না, তাহলে অনেকে আবার হাসবেন হয়তো, যে তার মধ্যে কোমল রি লাগে কেন এবং না লাগলে কি হবে, সেটা তো আপনাদের চেয়ে ভালো কে বুঝবে। অর্থাৎ সোজা কথা, আপনি যদি সঙ্গীত শাস্ত্রে পারদর্শিতা অর্জন করতে চান, আপনাকে তো ওয়া কখ থেকে শুরু করতে হবে। এটা কি তত্ত্ব নয়, সঙ্গীতের তত্ত্ব? অবশ্যই। আপনি মনে করুন আপনাদের মধ্যে কেউ কেউ ছবি আঁকতে ভালোবাসেন, তো আপনি যদি না জানেন আলো কি, আলোকে কিভাবে ব্যবহার করতে হয়, পরিপ্রেক্ষিত মানে পার্সপেক্টিভ বলে ইংরেজিতে, সেটা কি, আপনি যদি সেটা না জানেন ছবিটা আঁকবেন কিভাবে? আপনি যদি না জানেন জল রং কিভাবে ব্যবহার করতে হয় আর তেল রং কিভাবে ব্যবহার করতে হয়, আমি ছবি আঁকবেন কি করে? তাহলে সঙ্গীতের ক্ষেত্রে মানবেন, আপনি ভাস্কর্যের ক্ষেত্রে মাপবেন, ছেনি এবং হাতুড়ির ব্যবহার, পাথর কিংবা আরও অনেক ধরনের মিডিয়াম আছে, সবগুলির মাধ্যমে আপনি কি করে কাজ করবেন, এই ব্যাপারে মানবেন, আর সাহিত্যের ব্যাপারে মানবেন না। এটা কি হয় কখনো? এ তো নিজেকে প্রতারণা। তো সেই জন্যেই আমি বলতে চাইছিলাম যে উপন্যাস যখন পড়ব তখন আমরা মনে রাখব যে যেহেতু তার জীবন এবং জগতের ক্রমিক একটা শব্দ আর একটা শব্দ সার্বিক, একই সঙ্গে ক্রমিক এবং সার্বিক উন্মোচন। তো সেই জন্যে ওই ক্রম কথাটা বললাম। কিসের ক্রম? অভিজ্ঞতা, উপলব্ধির গ্রন্থনার ক্রম। এছাড়া আছে কিছু প্রকরণগত ব্যাপার, কোনটা আগে বলবেন কোনটা পরে বলবেন, লেখক কোনটা কতটা, একটা মাত্রাগত ব্যাপার আবার আছে, তিনি কতটা কোথায় কতটুকু ব্যবহার করবেন, কোন অনুপাতে ব্যবহার করবেন, এসব কথা তো আছে। এসব কথা কি এড়িয়ে যাওয়া যায়? তো আপনি কি করে বুঝবেন যে একজন কথাকার তিনি ঠিক মতো চলেছেন কিনা? আর যেটা বাংলা সাহিত্যের ক্ষেত্রে খাটে, বিশ্ব সাহিত্যের শরিক হিসেবে আমরা এটা দাবি নিশ্চয়ই করব যে অন্য সব পৃথিবী বিখ্যাত যেসব অন্যান্য ভাষা সাহিত্য আছে তাদের উপন্যাসের ক্ষেত্রেও একই ব্যাপার খাটে। এই দিক দিয়ে দেখতে গেলে উপন্যাস মাধ্যম হিসেবে বিশ্বজনীন। না হলে আপনি টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস পড়েন কেন বলুন তো? না হলে আপনি টলস্টয়ের রিজারেকশন, যেটা আমার ব্যক্তিগতভাবে শুনলে চমকাবেন না, ওয়ার অ্যান্ড পিসের থেকেও বেশি প্রিয় রিজারেকশন আপনি পড়েন কেন? আপনি ডস্টয়েভস্কির ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট পড়েন কেন? আপনি ব্রাদার কারমাজভ পড়েন কেন? আপনি ইডিয়ট পড়েন কেন? আপনি টলস্টয়ের আন্না কারেনিনা পড়ে কাঁদেন কেন? কিংবা বিষণ্ণ হন কেন? কিংবা আপনি লাতিন আমেরিকায় যদি যান, লাতিন আমেরিকার জানেন তো কথা সাহিত্য পৃথিবী বিখ্যাত, আপনি গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের নো ওয়ান রাইটস টু দ্য কর্নেল, মানে কর্নেলকে কেউ চিঠি লেখে না, এটা পড়েন কেন? আপনি কেন তার পৃথিবী বিখ্যাত সর্বজনবন্দিত বই, যেটা শতবর্ষব্যাপী নিঃসঙ্গতা, আমি বাংলা করে বললাম, মানে 100 Years of Solitude, এটা পড়েন কেন? এবং যে পড়েন, যে আনন্দ পাওয়ার জন্য তো নয় শুধু, আপনি আরেকটু প্রাণিত হতে চান জীবন এবং জগৎ সম্পর্কে, আপনি এই বার্তাটুকু নিয়ে যেতে চান আপনার নিজেরই কাছে এবং আপনার আপনজন যারা তাদের কাছে, যে মানুষ সর্বত্রই এক। হ্যাঁ, ওখানে স্পেনিশ ভাষায় ওরা কথা বলেন, আমি বাংলায় কথা বলছি। রাশিয়ায় টুরগেনিভের ফাদার অ্যান্ড সন্স এই অতিমারির সময়ে
কি করব বসে বাড়িতে বন্দি থেকে, তাই প্রচুর বইপত্র, পুরনো বই যেগুলো অনেক দিন আগে পড়া হয়েছিল বা হয়নি, এইগুলো পড়ছি। যেমন টুরগেনিভের ফাদার অ্যান্ড সন্স পড়ে আমি আপ্লুত হয়েছি নতুন করে। আমি আপনার পৃথিবী বিখ্যাত ছোট গল্পকার চেকোভের, আপনারা অনেকেই পড়েছেন, 6 ভলিউমে পাওয়া যেত এক সময়, মস্কো থেকে বেরোতো ইংরেজি অনুবাদে, তো সেগুলো পড়েছি। পড়ে কি দেখেছি বলুন তো? জীবনের কথা, জগতের কথা, মানুষের অনেক ভুল এবং ভুলের মধ্য দিয়েও শুদ্ধতার দিকে যাত্রা, এইটাই তো কথা। আমি মাত্র একটা দুটো বইয়ের নাম আপনাদের করলাম মার্কেজের, আরও অনেক করা যায়। একদম পাশাপাশি দেখুন পর্তুগিজ লেখক হোসে সারামাগো, যার ব্লাইন্ডনেস একটা রূপক আখ্যান, অন্ধতা, অসাধারণ। আপনি পড়ে দেখুন, আজকের ভারতের মধ্যে সঙ্গে অনেক মিলে যাবে। সিইং দেখুন, তার আরেকটা বই আজকের ভারতের সঙ্গে মিলে যাবে। তার স্টোন ড্রাফট পড়ুন, তার যে এর আগের দিকের বই, যে 1 year in the death of রিকার্ডো রাইস, এটাই আমি প্রথম পড়েছিলাম হোসে সারামাগোর, পড়ুন, পড়ে আপ্লুত হন। উনি তো পর্তুগিজ লেখক, কিন্তু কোথাও মনে হবে না যে আপনি কি পান, আপনি তার কাছে কিভাবে পান, এটাই তো ধরিয়ে দেয় উপন্যাস আমাকে। আর ওই যে ধরিয়ে দেয়, এটা আপনি জানেন বা না জানেন, আপনার ভেতরে একটা প্রণালীবদ্ধ চিন্তা আছে। এবার ইংরেজি বলি একটু, এটা ইংরেজি শব্দ ব্যবহার করি, সিস্টেমেটিক থট। তত্ত্ব মানে কি বলুন তো? আমি এতক্ষণে একভাবে বলেছি, এখন আরেকভাবে বলি। যা প্রণালীবদ্ধ চিন্তা, তাই যা সিস্টেমেটিক থট, তাই হচ্ছে তত্ত্ব। তত্ত্ব কখনো এলোমেলোভাবে হয় না, পরিশ্রম করে তা অধিগত করতে হয়। যারা এখানে গান জানেন তারা জানেন কত কষ্ট করে উস্তাদের কাছে বা এরকম কারোর কাছে গিয়ে তারা সঙ্গীতে পাঠ নিয়েছেন, তবে না তারা ভালো গাইতে পারেন, গান বুঝতে পারেন। ছবি আঁকার ক্ষেত্রেও তাই, সাহিত্যের ক্ষেত্রেও তো মানতে হবে নাকি, উপন্যাসের ক্ষেত্রেও তো মানতে হবে। ও হ্যাঁ, একটা কথা এতক্ষণ বলিনি, আমি কিন্তু নিজে ব্যক্তিগতভাবে এখন আর উপন্যাস বলি না, কি বলি, আখ্যান বলি, নেরেটিভ। কারণ শেষ পর্যন্ত এখন আমরা যা পাই, আমাদের জীবন এবং জগৎ তো শুধু অসম্পূর্ণতা উপহার দেয় আমাদের, আর এই অসম্পূর্ণতার মধ্য দিয়ে সম্পূর্ণতার দিকে যাত্রা। সেই সঙ্গে আরেকটা কথা বলি, নানা রকম অশুদ্ধতার আয়োজন আমাদের চারদিকে, সেই অশুদ্ধতা থেকে শুদ্ধতার দিকে যাত্রা আখ্যান আমাদের সে পথে নিয়ে যায়। আর যদি এভাবে আপনারা ভাবতে চান, তাহলে দেখবেন যে আপনি সেই সব আগের কথা অনুযায়ী উপন্যাস, আমি এখন বলছি আখ্যান, আপনাকে মুগ্ধ করছে, আবিষ্ট করছে, যা আপনাকে জীবন ও জগৎ সম্পর্কে নতুন মেসেজ, বার্তা এনে দিচ্ছে। মানুষ হিসেবে আপনি বুঝে নিতে পারছেন যে জীবন এবং জগৎ, ওই একটু আগে বলছিলাম অবশ্য কথাটা, আপনার কাছে উন্মোচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। শুধু আমরা চাবিকাঠিটা জানি না। তত্ত্বর ভাবনার গুরুত্ব কেন জানেন তো? এবার বলি, এবার তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন আমি এই কথাটা বলার জন্যে এতক্ষণ উপক্রমণিকা করছিলাম প্রায়, যে ওই কীভাবে পড়বো একটা কথা বলেছি, আর পড়ার পরে আমি কি রত্ন সংগ্রহ করে নেব এবং কিভাবে সেটা কুড়িয়ে নেব, এটা আমাকে যে বুঝিয়ে দেয় সে হচ্ছে তত্ত্ব। আর একটু আগে আমি নেরেটিভ কথাটা বলেছি, তো আখ্যান। দেখবেন যে সব কিছুর মূলে কিন্তু সেই আখ্যানই আছে। তাহলে আখ্যান কথাটা থেকে উপন্যাস একটু আলাদা হয়ে যাচ্ছে, তাই না? বলতে পারেন আমি একটা পুরনো বাইবেলের একটা অনুষঙ্গ এনে বলছি, যেন উপন্যাসের পাঁজর থেকে আখ্যানের আবির্ভাব হচ্ছে। উপন্যাসের পাঁজর থেকেই আখ্যানের আবির্ভাব হচ্ছে, কারণ সময় এবং পরিসর, হ্যাঁ এই আর একটা কথায় এসে গেলাম এবার, সময় এবং পরিসর যা ক্রমশ পরিবর্তনশীল, সেটা আপনার কাছে দাবি করছে তো যে সময় এক জায়গায় স্থির নেই,
অস্থির সময় না আমাদের, পরিসরও এক জায়গায় নেই। এবার পরিসর বললে যে অনেক কথা চলে আসে ভাই, সামাজিক পরিসর, সাংস্কৃতিক পরিসর, রাজনৈতিক পরিসর, মনস্তাত্ত্বিক পরিসর, আত্মিক পরিসর, আস্তিত্বিক পরিসর, এক্সিস্টেন্সিয়াল, যেটা অস্তিত্ববাদের কথা আপনারা জানেন, যা ছাত্র ইত্যাদি ইত্যাদি আছেন তার মধ্যে। এই এতগুলো পরিসর আপনি পাচ্ছেন। তাহলে আপনারা হয়তো ভাববেন যে তাহলে কি এখন যেটা লেখা হচ্ছে শুধু সেগুলোকেই আমরা বুঝি এইভাবে দেখব? বলে না তো, একেবারেই তা নয়। মনে রাখবেন, আগে যা লেখা হয়েছে তাদের দেখবার একটা নতুন চোখ আপনি পাচ্ছেন এই সমস্ত তত্ত্ব ভাবনা থেকে। মনে করুন, আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের এবার, যে 19 শতকের শেষ দশকে লেখা হয়েছিল বইটা, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, কঙ্কাবতীর কথা বলছি। যে কঙ্কাবতীকে, কারোর নাম করব না, যে বিখ্যাত সমস্ত বিশেষজ্ঞজনেরা তাই বলে যে ওটা কিছু না, বয়স্ক পাঠ্য রূপকথা। একেবারেই সেটা সত্যি নয়। আমরা বিশ্লেষণ, যদি ওই বিশ্লেষণের প্রসঙ্গ আছে না আজকে, আমরা এতদিন যেভাবে বিশ্লেষণ করে এসেছি ভাই, সেটাকে ভুলে যেতে হবে। ইংরেজিতে একটা আনলার্নের কথা আছে না, আপনারা জানেন তো? তো আগে যা ভুল শিখেছি, বা পুরোটা ভুল না হয়তো, আচ্ছা মেনে নিলাম, কিন্তু সেগুলোকে আগে আনলার্ন করতে হবে, আগে সেগুলোকে ভুলে যেতে হবে, তবে না নতুন লার্নিং পদ্ধতি বা নতুন শেখার পদ্ধতি, নতুন বুঝার পদ্ধতি সেটা বুঝব। মনে রাখবেন, আমি যাকে আখ্যান বলতে চাইছি, আশা করি আপনারাও বলবেন, সেই আখ্যান কিন্তু কোনো না কোনোভাবে একটা সংকেত উপহার দিচ্ছে আপনাদের কাছে। সংকেত, চিহ্ন, এটাও বলা যায়, যদিও চিহ্ন আর সংকেত ঠিক এক কথা না। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের কঙ্কাবতীর মধ্যে এমন কিছু ঘটছে যা হয়তো ঘটার কথা না বাস্তবে, কিন্তু বাস্তবে যা আছে হুবহু সেটা বোঝানোই কি অ্যাকচুয়ালি ধরুন একজন আখ্যানকারের দায়, নাকি যেটা নেই সে কথাও বলতে হবে। আর তাছাড়া একটা কথা তো আমাদের ভুলে গেলে চলবে না, সেটা কি? এবার বলি সেটা, যে আমি, আপনি, আমরা সবাই, এমন লেখক স্বয়ং, তিনিও অবশ্য, তিনি কি অবস্থানে রয়েছেন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ঐতিহাসিক, আস্তিত্বিক, মনস্তাত্ত্বিক ইত্যাদি ইত্যাদি কোন অবস্থানে আছেন, সেই অবস্থানই তার সত্যকে নিয়ন্ত্রণ করছে। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় তখন ব্রিটিশ উপনিবেশের একেবারে মধ্যাহ্নকাল, তিনি স্পষ্টভাবে অনেক কিছু বলতে পারতেন না, অথচ তিনি উপনিবেশের বিরুদ্ধে একটা প্রতিবাদ জানাবেন। তার মানে তার ভেতরে আমরা আজকাল যেটাকে বলি পোস্ট কলোনিয়াল কনসাসনেস বা উপনিবেশোত্তর চেতনা, এটা সক্রিয় ছিল। এবং এই জন্যে কঙ্কাবতীর অনেক কথার মধ্যে, অনেক মজার মধ্য দিয়ে, এগুলো সব ছদ্মবেশ। লেখক সবসময় নিজেকে ধরা দেন না, ছদ্মবেশ পরেও থাকেন। আমরা যারা পড়ুয়া, আমরা নাছোড়বান্দা, আমরা ছদ্মবেশ মানি না। ছদ্মবেশটা আমরা ছিন্ন ভিন্ন করে দেবো, এবং করে দিয়ে আমরা ওই আখ্যানের ভেতরের অর্থটাকে আবিষ্কার করব। গুড়া উপন্যাসটা কি শুধু গুড়ার আত্মপরিচয়ের প্রসঙ্গ? কি বলেন আপনারা? নাকি তার ভেতরে আরও কিছু আছে? এবং একটা স্তরে নেই, অনেকটা স্তরে। আমরা সার্থক আখ্যান কাকে বলবো জানেন? যার মধ্যে এই দুটো জিনিস থাকবে। কি দুটো জিনিস? একটা হচ্ছে তার যে রচনা সেটা হবে বহুস্বরিক, অনেকগুলো স্বর এবং স্বরান্তরের বিভঙ্গ থাকবে তার মধ্যে। দ্বিতীয়ত কি, তার মধ্যে একটা অর্থ হবে না, অনেকার্থোদ্যোতনা থাকবে। এইগুলো কিন্তু, এই যে অনেকার্থোদ্যোতনা, আমার বাক্তিন তত্ত্ব প্রয়োগ বলে একটা বই আছে, বা পরে শুধু বাক্তিন নামেও আমি একটা বই বের করেছি, ছোটোখাটো চেহারার, শীর্ণ চেহারার। তো এই দুটো বইয়ের মধ্যে এই কথাগুলো ভালো করে উল্লেখ আছে।
মিখাইল মিখাইলোভিচ বাখতিন। 1895 সালে তার জন্ম হয়েছিল। 1975 সালে 80 বছর বয়সে তিনি প্রয়াত হন। শুধু পৃথিবীর, শুধু রুশ না, পৃথিবীর কথা সাহিত্যে বিশেষ করে উপন্যাসকে তিনি শ্রেষ্ঠ মাধ্যম মনে করতেন। কেন? কারণ উপন্যাসের মধ্যে জীবনের সঙ্গে জীবনের একটা দ্বিবাচনিক, একটা দ্বিরালাপ আছে, ডায়ালগ যাকে বলি। তার পৃথিবী বিখ্যাত বইয়ের নাম হচ্ছে ডায়ালজিক্যাল ইমাজিনেশন। যে কল্পনা তিনি কথাকারের মধ্যে, উপন্যাসিক তার ভাষায় তিনি আখ্যান বলেননি, ও উপন্যাসিকের মধ্যে আছে, সেই কল্পনা কখনো একের দিকে যায় না। তাহলে দ্বিবাচনিক বা ডায়ালগের খুব সহজ ভাষায় কি করে বোঝা যায় বলুন তো? তো বোঝার কথা কয়েকটা চাবিকাঠি আমি আপনাদের অতিশয় সংক্ষেপে বলছি। যে এই পৃথিবীতে আমি, আপনি, আমরা কেউ একাকী সম্পূর্ণ নই। আমরা প্রত্যেকেই প্রত্যেকের সহযোগী সত্তা। এই দেখুন না, আমি শিলচরে আমার বাড়িতে বসে চলভাষের মাধ্যমে এবং অন্তর্জালের মাধ্যমে আপনাদের কাছাকাছি আসতে চাইছি, এবং আপনারা নিজেদের বাড়িতে থেকে আমার কথা হয়তো শুনতে পাচ্ছেন, আমাকে দেখতেও পাচ্ছেন খানিকটা। তাহলে আপনারা আছেন বলেই তো আমি আছি, নয় কি? আমার এইখানে যে আপনাদের সঙ্গে আমি কথা বলছি, এটা বিশেষভাবে পদ্ধতিতে আপনাদের উপস্থিতি আছে বলেই তো আমার উপস্থিতিটার একটা মানে থাকছে। নাহলে মানে কি? তার মানে আপনারা সবাই আমার সহযোগী সত্তা। এই যে কথাটা, এটা যদি আমরা জীবনে মনে রাখতাম, তাহলে জীবনের অনেক সংকট থেকে আমরা মুক্তি পেতাম। এবং এটাই তো আমাদের এটা বিশেষ অর্থে একটা সমাজের গ্রন্থ না। এই আপনারা দূরে বসে শুনছেন, আমিও বেশ খানিকটা দূরে বসে আপনাদের সঙ্গে কথা বলছি, আমাদের সঙ্গে একটা সম্পর্কের গ্রন্থনা তৈরি হচ্ছে। তো বাখতিন আমাদের ওই সম্পর্কের গ্রন্থনার চরিত্রকে এইভাবে বুঝিয়েছেন, যেটা চরিত্রে এটা হচ্ছে দ্বিবাচনিক। এই শব্দটা আমারই তৈরি, আমি আমার মাতৃভাষাকে উপহার দিয়েছি, এটা এখন অনেকেই ব্যবহার করেন। আর এটাই হচ্ছে দ্বিরালাপ, অন্যভাবে বলা যায় দুজনের মধ্যে আলাপ হচ্ছে। এটা কিন্তু নাটকের সংলাপ না, দ্বিরালাপ। আমাদের প্রকাশটা তখনই সার্থক হচ্ছে যখন একজন গ্রহণ করছে, একজন গ্রহীতা, আর আরেকজন রয়েছে দাতা বলবো না, কিন্তু এছাড়া আর কী বা বলবো, যে বলতে পারেন কথক সত্তা আমি আপাতত। এবং এই যে আমরা প্রত্যেকের সহযোগী সত্তা, এই ভাবনাটা যে কাহিনীর মধ্য দিয়ে, যে কুশীলব সন্নিবেশের মধ্য দিয়ে, বিভিন্ন মূল্যবোধের সংঘাতের মধ্য দিয়ে এই জীবন সত্য প্রকাশিত হয়, সেটাই হচ্ছে শ্রেষ্ঠ, তার ভাষায় উপন্যাস, শ্রেষ্ঠ আখ্যান বলবো আমি। অর্থাৎ শ্রেষ্ঠ আখ্যান তাকেই বলি যার মধ্যে রয়েছে দ্বিবাচনিকতা। তাহলে এই দিক দিয়ে যদি আপনি ভাবেন, তাহলে আপনি গোড়াকে একটু অন্য চোখে দেখতে পাচ্ছেন, আপনি রাজসিংহটাকেও দেখতে পাচ্ছেন। সবটা হয়তো খাঁজে খাঁজে মিলবে না, অনেকটাই মিলবে। দেখুন না, গণদেবতাকে দেখতে পাচ্ছেন তারাশঙ্করের, মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথাকে দেখতে পাচ্ছেন। আবার রচনার মধ্যে এমন কিছু আছে যেখানে তার অভাবটাও হয়তো আপনাকে ধরিয়ে দিচ্ছে যে কেন তার অভাবে সার্থক হচ্ছে না। ধরুন পদ্মা নদীর মাঝিতে কুবের মাঝি যে ও কূলে ভেসে গেল একেবারে ময়নার দ্বীপে। আপনারা জানেন হুসেন মিয়া, যাকে নিয়ে আমাদের অনেক সমস্যা আছে, আমরা যারা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করি, যে আসলে কি। তো সে যাই হোক, আমি আলোচনায় ঢুকছি না আপাতত, যদিও খুবই মনোজ্ঞ আলোচনা হতে পারে এটা নিয়ে। কিন্তু দেখুন তো, কুবেরের কপিলা যখন বলে আমার সেই ঘাটে দাঁড়িয়ে আমার নিবা মাঝি সঙ্গে, আপনারা সবাই পড়েছেন, মুখস্থ আছে নিশ্চয়, তখন মানিক বন্দ্যোপাধ্যায় কথক স্বর আমাদের শুধু একটা সংক্ষিপ্ততম কুবেরের একটা প্রতিক্রিয়া আমাদের শোনান, হ। তারপরে তিনি কথাটা হ মানে আপনারা জানেন ঢাকা উপভাষা, হ মানে হ্যাঁ, হ
তারপর বলেন না চলুক কপিলা সঙ্গে, অত দূর কুবের একা যাইতে পারিবে না। একাকী তো আমরা কেউ স্বয়ং সম্পূর্ণ নই, এটাও বাক্তিনেরই কথা, বাক্তিনেরই কথা এটা, যে আমরা কেউ একাকী স্বয়ং সম্পূর্ণ নই। আমরা একজন আরেকজনের ওপর নির্ভরশীল সম্পূর্ণত। কুবের নির্ভরশীল যেমন কপিলার ওপর, কিন্তু কপিলের সঙ্গে মালার সম্পর্কটা তাহলে কি দাঁড়াবে? মালা তো রয়ে গেল হতাশের নিষ্ফলের দলে, অর্থাৎ তার সঙ্গে সেই যে পঙ্গুমালা, তার সঙ্গে তো কুবেরের দ্বিবাচনিক সম্পর্ক, যেটা দাম্পত্য সম্পর্কের মূল কথা, যেটা ভালোবাসারও মূল কথা। ভালোবাসা কেন শ্রেষ্ঠ সমস্ত অনুভবের মধ্যে? কারণ একজন আরেকজনের জন্যে নিজেকে উৎসর্গ করে, নিজেকে দিয়ে আনন্দ পায়। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়, বাকি অংশ বলছি না। এইটাই হচ্ছে আসল কথা। এই গ্রহণ যে করবে সে তত ঋণী করে যাবে, এটা উভয়ত সত্য। তাই প্রেম দ্বিবাচনিক, কিন্তু দ্বিবাচনিকতার অভাব যেখানে থাকে সেখানে কিসের সম্পর্ক বলুন? কুবেরের সঙ্গে মালার সম্পর্কটা কি থাকলো তাহলে? অনেক প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে তারা কোনো এক অজানা অচেনা ময়নার দ্বীপের দিকে ভেসে গেল। সেখানে কি আছে তারও হদিশ আমরা পেয়েছি, এই আখ্যানের মধ্যেই পেয়েছি। পুতুল নাচের ইতিকথার মধ্যে দেখুন তো, পুতুল নাচের ইতিকথার মধ্যে ওই দ্বিবাচনিকতার অভাবেই তো শশী একটা বুদ্ধিজীবী চরিত্র, যার মধ্যে অস্তিত্ববাদেরও অনেক ছায়া অনেকে লক্ষ্য করেছেন, সেটাও একটা তত্ত্বেরই কথা। তো সে কুসুমের সঙ্গে কিন্তু কোনো সম্পর্কের গ্রন্থনা তৈরি করতে পারল না। কারুর সঙ্গে কি পারল? তার গাঁওদিয়া গ্রাম, সেই গ্রামের সঙ্গে কি তার সত্যিকারের কোনো দ্বিবাচনিক গ্রন্থনা তৈরি হলো? তাহলে দ্বিবাচনিকতার অভাব মানে জীবনের অভাব, দ্বিবাচনিকতার অভাব মানে সম্পর্কের অভাব, দ্বিবাচনিকতার অভাব মানে শুদ্ধতারও অভাব, পূর্ণতারও অভাব। তাহলে এই যে বোধ, এই বোধ আমাদের যা উপহার দেয় সেটাই তো শ্রেষ্ঠ আখ্যান। দেখুন, আমরা যারা বাংলা সাহিত্য নিয়ে কথাবার্তা বলি, পড়তে ভালোবাসি, আমাদের এটা কিন্তু এখানেই থেমে গেল না, চলে তো তারপরেও, নয় কি? কমল কুমার মজুমদারের যেটা আপনারা জানেন ছায়া ছবি হয়েছিল অন্তর্জলি যাত্রা, সেখানে অন্তর্জলি যাত্রাও তো একটা আখ্যান, এটা তো বড়সড় উপন্যাস কিছু নয়। আর যশোবতী চরিত্রটাই বা কি? সে তো দ্বিবাচনিকতাহীন এক পরিসরে, যেটা আমাদের ব্রাহ্মণ্য প্রথা লাঞ্ছিত, কুটিল ব্রাহ্মণ্য প্রথা লাঞ্ছিত একটি নারীর হননেরই তো গল্প। কিন্তু সেখানে যাকে আমরা লক্ষ্য করি না, একটা চণ্ডাল, আমাদের বর্ণাশ্রম প্রথা লাঞ্ছিত তথাকথিত হিন্দু সমাজে এরা একেবারে অচ্ছুত, কিন্তু সেই তো শেষ পর্যন্ত দেখা যায় মানুষের পরিচয় নিয়ে দাঁড়িয়ে যায়। কেন দাঁড়ায় বলুন তো? যে দ্বিবাচনিকতা অন্যরা গ্রহণ করতে পারে না, সে দ্বিবাচনিকতার একটা উৎস হয়ে ওঠে। তাই সুতরাং এই তত্ত্বভাবনাটা, এই ভাবনাটা, এই প্রণালীবদ্ধ চিন্তাটা, যেটা একটু আগে আমি বলেছি আপনাদের, আছে বলেই তো আমরা আখ্যানকে নতুন তাৎপর্য বুঝে নিতে পারছি। ও হ্যাঁ, আরেকটা কথা বলে নেওয়া দরকার, যেটা আমি একটু ছুঁয়ে গেছি অবশ্য একটু আগে, যে ধরুন একটা আখ্যান আগে একরকম, আগে ছেলেবেলায় পড়ে আপনার যেরকম লেগেছিল এখন কিন্তু সেরকম নাও মনে হতে পারে, কারণ আপনি যে মানুষটা পাল্টে গেছেন, আপনি তো এক জায়গায়, আপনি বুঝুন আর না বুঝুন, আপনি তো এক জায়গায় নেই। আমি আমার নিজেকে নিয়েই বলতে পারি, একটা সময় মনে করুন রামের সুমতি আর বিন্দুর ছেলে শরৎচন্দ্রের পরে আমি হাপুস নয়নে কত কেঁদেছি, আয় হায়, পড়ি আর কাঁদি, পড়ি আর কাঁদি। কিন্তু সেটা তো আর নিশ্চয়ই পাঠ ছিল না, অল্প বয়সের নানা ব্যাপার। কিন্তু আজকে ধরুন তার লেখা অপ্রতিরুদ্ধ, এটা মানতেই হবে সবাইকে,
কিন্তু তা সত্ত্বেও আমি কি গৃহদাহকে এখন ওই দ্বিবাচনিকতার নিরিখে পুরোপুরি গ্রাহ্য মনে করতে পারবো? শ্রীকান্ত অন্য সমস্ত বাঙালির মতো আমারও খুব প্রিয় একটি বই, 4 খণ্ডে বিবৃত, কিন্তু সেইখানে 3য় খণ্ডের সুনন্দা তাকে কি একবচনিক চরিত্র মনে হয় না? এমনকি স্বয়ং রাজলক্ষ্মী, পিয়ারি বাইজি থেকে রাজলক্ষ্মীর বিবর্তন ইত্যাদি ইত্যাদি 4র্থ খণ্ডে সে তো পুরো রাধার বিকল্প হয়ে উঠল। পাশাপাশি কমললতাও আছে শরৎচন্দ্রের ভাষায়, এবং সত্যিই তাই, যেন বৈষ্ণব পদাবলীর বিরহের অশ্রুজল। সবই ভালো, কিন্তু দ্বিবাচনিকতার কিছু কিছু বিচ্ছুরণ আছে তাদের মধ্যে, কিন্তু তা পূর্ণতা পায়নি। আর পূর্ণতা পায়নি বলে সম্পর্কও শুদ্ধতার দিকে গেল না, এরকম একটা কথা আমি বলছি। কিন্তু আগে তো আমি এরকম ভাবিনি। তো আগে তো আমি শরৎচন্দ্রের দেনা পাওনা পড়ে আমার কোনো অসুবিধে হয়নি। শরৎচন্দ্রের পরিণীতা তো নানা কারণেই প্রিয়, দারুণ লেখা বলে একসময় মনে করতাম, কিন্তু এখন তো আমি সেটাকে দারুণ লেখা বলতে পারি না, খারিজও করে দিচ্ছি না। শরৎচন্দ্র ওই সময়ে যা লিখবার তাই লিখেছেন। আসলে কি জানেন তো, টি.এস. এলিয়ট মশাই তার দ্য সেক্রেড উড নামে পৃথিবী বিখ্যাত প্রবন্ধের বইতে যে সেই যে দুটো শব্দ ব্যবহার করেছিলেন, ডেটেড আর ডেটলেস, বড় মুখ্যম। ডেটেড মানে যেটা সময় চিহ্নিত হয়ে সময়ের দ্বারা গ্রস্ত হয়ে যায়, আর ডেটলেস যা সময়কে পেরিয়ে যায়। আমরা যেটাকে একটু কটামটো বাংলায় বলি সময়াতি যাই, অর্থাৎ সময়কে অতিক্রম করে যায়। তো সব ক্ষেত্রে এটা খাটে, জানেন তো। তাছাড়া ওই যে অর্থ কি একরকম থাকে? আমি একটু ইংরেজি সাহিত্যের উদাহরণ চট করে একটু দিয়ে নিই আপনাদের। যেমন শেক্সপিয়ারের হ্যামলেট আমার সবচেয়ে প্রিয়, আমার ব্যক্তিগতভাবে একটি নাটক। নিশ্চয়ই ওথেলোও আমার প্রিয়, ম্যাকবেথও আমার প্রিয়। মার্চেন্ট অফ ভেনিস আমরা যখন ক্লাস 10-এ পরীক্ষা দিই, আমরা এটা গদ্য আকারে পড়েছিলাম। মার্চেন্ট অফ ভেনিসও অস্বীকার করা যায় না, এবং অনেক জায়গায় হয়তো মুখস্থ বলা যেতে পারে। কিন্তু আজ জানেন তো এটা, যে শেক্সপিয়ারের মৃত্যুর পরে যে সময়টা এলো, মিল্টনের সময়টা, সেই সময় শেক্সপিয়ারকে অন্যভাবে খোঁজা হলো, অন্যভাবে আবিষ্কার করা হলো, কারণ সময়টা পাল্টে গেছে। যে সামাজিক পরিসর, যেটাকে আমি বলছি সোশ্যাল স্পেস, সেটা পাল্টে গেছে। বৌদ্ধিক পরিসর, ইন্টেলেকচুয়াল স্পেস, সেটা পাল্টে গেছে। তারপর ধরুন আলেকজান্ডার পোপের সময় যখন এলো, অগাস্টান পিরিয়ড ইত্যাদি এলো, তখন আবার এক অন্য শেক্সপিয়ার। এর পরের পিরিয়ড রোম্যান্টিক পিরিয়ডে আবার অন্য শেক্সপিয়ার। মডার্ন পিরিয়ডে, খুব সংক্ষেপে অতি দ্রুত বলে যাচ্ছি, এটা নিয়ে আসলে মানে আলাদা অনেক সময় কাটিয়ে দেওয়া যায়, কিন্তু এত আজকে তো আমরা সেটা বিষয় না, এমনি ছুঁয়ে যাচ্ছি শুধু। আধুনিক যুগ যখন এলো, তখন ইংরেজি সাহিত্যের কথা বলছি, তখন এক আধুনিক শেক্সপিয়ার। এমনকি আমার কাছে একটা বই আছে, পোস্ট মডার্ন শেক্সপিয়ার, অর্থাৎ যে আধুনিকোত্তর যুগের কথা আমরা বলছি, সেইখানে শেক্সপিয়ারকে আধুনিকোত্তর কালের নানা চিহ্ন দিয়ে নতুনভাবে আবিষ্কার করা হচ্ছে। কথা কি জানেন তো, জাক দেরিদা বলে একজন বিখ্যাত তাত্ত্বিক, আপনারা জানেন, ভাববেন না আমি এদেরকে নিয়ে কিছু বলছি না। তার প্রথম বইটা হচ্ছে অফ গ্রামেটোলজি, কেমন? তো সেই অফ গ্রামেটোলজি বইটির একটা দীর্ঘ ভূমিকা লিখেছিলেন এক বাঙালিনী, গায়ত্রী স্পিভক চক্রবর্তী, যার সেই দীর্ঘ শতাধিক পৃষ্ঠাব্যাপ্ত, অসাধারণ, কোনো সন্দেহ নেই। তো আমি শেষ বাক্যটার দিকে আমি যাচ্ছি, শেষ না, ঠিক শেষের আগে তিনি বলছেন, ইচ টেক্সট ইজ এ প্রিফেস টু দ্য নেক্সট। অর্থাৎ আজকে আমি যে পাঠ বা যে বয়ান আমি তৈরি করছি, পড়ছি, সেটা পরবর্তী কোনো বয়ানের পূর্বাভাস। কথাটা ভালো করে লক্ষ্য করুন। তাহলে আমি আজ ধরুন শেক্সপিয়ারের ও আ ক খ, রাম শ্যাম যদু মধু, যে নামই বলুন, আমি পড়ে আমি যা বুঝেছি, আমি বয়স্ককালের পাঠে কিন্তু আমি সেরকম নাও মনে করতে পারি। তো সেটা তো অত্যন্ত প্রযোজ্য অন্যদের সম্পর্কেও, যে সেটা প্রযোজ্য হচ্ছে ধরুন এই আমাদের বাংলা সাহিত্যের দিকে আমরা সীমাবদ্ধ রাখি। ধরুন আমরা
বঙ্কিমচন্দ্রের দিকে আসছি। বঙ্কিমচন্দ্রকে বাদ দিয়ে তো আলোচনা হয় না। বঙ্কিমচন্দ্রের কোনটা বলবো, বিষবৃক্ষতে আমরা যেভাবে তার সমস্যাগুলো দেখেছিলাম, আমরা কি বঙ্কিমচন্দ্রের ওই শেষ অনুচ্ছেদটা আমরা খুব প্রশংসনীয় মনে করব? আজকে আমরা বিষবৃক্ষ সমাপ্ত করিলাম, ভরসা করি ইহাতে গৃহে গৃহে অমৃত ফল ফলিবে। তাহলে মনে হবে এ কি, আমরা সাহিত্য পড়তে এসেছি, আর নৈতিক বক্তৃতা কেন এইখানে? এটা তো পাঁজি পুঁথি দেখে কারোর চরিত্র নির্ণয়ের ব্যাপার নয় যে এইভাবেই চলতে হবে, বিধবা বিবাহ করা চলবে না, চললে ভয়ঙ্কর ক্ষতি, ইত্যাদি ইত্যাদি আরও নানাভাবে ব্যাখ্যা করা যায় বটে। আচ্ছা, শেক্সপিয়ার বঙ্কিমচন্দ্র থেকে সরে আসি। আপনি রবীন্দ্রনাথেরই ধরুন চতুরঙ্গ নিয়ে তো ঠিক সুবিচার করেননি আমাদের প্রাজ্ঞ সমালোচকেরা এক সময়। এরা সবাই নমস্য, তাদের আমি কটাক্ষ করছি না। তাদের সময় তারা উপন্যাস বলতে কাহিনী ছাড়া কিছুই বুঝতেন না, কাহিনী খুঁজে পাননি, তাই নানা রকমভাবে বলেছেন উনি কবি তো উপন্যাস লিখতে জানতেন না, তো তাই এইরকম একটা লিখে ফেলেছেন। কিন্তু আজকে আমরা কি দেখি? আমরা যদি জীবন ভাবনার তাত্ত্বিক আমি যাকে বলতে চাই, দার্শনিক যাকে বলতে চাই, সেই মিখায়েল বাখতিনের কথা অনুযায়ী দ্বিবাচনিকতার শ্রেষ্ঠ নিদর্শন এই চটি বইটি, তাহলে দেখুন তো চিন্তা ভাবনার মধ্যে কত বিবর্তন হয়ে গেল। আচ্ছা, রবীন্দ্রনাথ থেকে বেরিয়ে আসুন। আপনি মনে করুন বিভূতিভূষণের একটা সময় দেবযান নিয়ে খুব হইচই হয়েছিল, কিন্তু আজকে আমরা যে পৃথিবীতে বাস করি সেখানে কি দেবযান একটা খুব প্রশংসনীয় বই বলে বিবেচিত হতে পারে? আমি আপনাদের উদ্দেশ্যে এই প্রশ্নটা ছুড়ে দিচ্ছি, আপনারাই ভেবে দেখুন। আমরা ইছামতি নিয়ে একভাবে আলোচনা করেছি, কিন্তু ইছামতির সেই ভবানী বাড়ুজ্যে একসঙ্গে তিলু বিলু নীলু তিনজনকেই বিয়ে করতেই পারে। একটা সময় কৌলিন্য প্রথার সময় এরকম ব্যাপার ছিল, কিন্তু আমরা যেটা সঙ্গে দেখতে চাই যে বিভূতিভূষণ কোথাও অন্তত তার যে একটা নিজস্ব সমালোচনা, যে তিনি যে অনুমোদন করছেন না এইসব বিষয়ে, এটা তো একটা ইশারা দেবেন। কোথায় সেই ইশারা তো নেই। আমি একেবারে শুরুতে আপনাদের মনে পড়বে এই বলেছি যে আখ্যান আমাদের এক প্রশ্ন থেকে আরেক প্রশ্নের দিকে নিয়ে যায়। এইবার আরেকটা কথা বলি আপনাদের, এটাও বাখতিনের একটা বই, যেটা প্রথম লিখেছিলেন কিন্তু বেরিয়েছিল ইংরেজি অনুবাদে 1990 সাল নাগাদ। তো এইখানে একটা শব্দ তিনি আমাদের দিয়েছেন, অনেক শব্দই দিয়েছেন, তার মধ্যে এটা একটা, যে আনসারেবিলিটি, প্রত্যুত্তর যোগ্যতা। আমি যেটা করে থাকি, প্রত্যুত্তর যোগ্যতা। জীবন কি? জীবন হচ্ছে আমাদের কাছে অনেক কিছু সম্পর্কে, জগৎ সম্পর্কে, বেঁচে থাকা সম্পর্কে, ভালো মন্দ সম্পর্কে, বিবেক নির্বিবেক সম্পর্কে আমাদের অনেক প্রশ্নমালা তুলে ধরে, আর আমরা তার উত্তর খুঁজি। এই উত্তরটা কিন্তু সবাই পায় না। উত্তরের যোগ্যতা, উত্তর দেওয়ার মতো যোগ্যতা অর্জন করে নিতে হয়। এটাকেই তিনি বলছেন আনসারেবিলিটি। আর সেই সঙ্গে আরেকটা কথা বলেছেন, প্রত্যুত্তর যোগ্যতা তারই অধিগত হয় যার মধ্যে রেসপন্সিবিলিটি আছে, অর্থাৎ যার মধ্যে দায়বোধ আছে। কি সম্পর্কে? জীবন, জগৎ, তার ভালো মন্দ, শুভ অশুভ ইত্যাদি সম্পর্কে যার দায়বোধ আছে, তার মানে সে একটা রেসপন্সিভ মানুষ। এটাও বাখতিনেরই শব্দ, অর্থাৎ ইংরেজি অনুবাদে রেসপন্সিভ। বুঝতেই পারছেন তো, যে রেসপন্ড করতে জানে। যে রেসপন্ড করতে জানে না তার কাছে আপনি কি আখ্যান বলবেন আর কি উপন্যাস বলবেন? তাহলে এই যে কতগুলো নিরিখ আমরা পেলাম, এই দিক দিয়ে দেখতে গেলে আমরা কমল কুমার মজুমদারের পরে আরও এগিয়ে যেতে পারি। কেন এগোবো না? আমরা এগিয়ে যেতে পারি অমিয়ভূষণ মজুমদারের দিকে, অমিয়ভূষণ মজুমদারের গড় শ্রীখণ্ডর দিকে আমরা এগিয়ে যেতে পারি। আমরা গড় শ্রীখণ্ড ছাড়া আরও যে বই আপনাদের প্রিয় মহিষকুড়ার উপকথা, সেটা একটা আখ্যান, কোনো মতেই উপন্যাস নয়। এবং এই যে নিরিখগুলো পেলাম, সেই নিরিখগুলো তো ওই যে প্রণালীবদ্ধ চিন্তা বলেছি আমি বারবার, সেই প্রণালীবদ্ধ চিন্তা দিয়ে আপনি প্রত্যুত্তর যোগ্যতা
অর্জন যদি করে নিতে পারেন, তাহলে দেখবেন কত কিছু পাচ্ছেন, সোনার খনি। এগিয়ে যান। সেই গল্পটা জানেন তো, বিবেকানন্দের বিখ্যাত গল্প, আপনারা নিশ্চয়ই জানেন। ওই যে কাঠুরে কাঠ কাটতে গিয়েছিল, তাকে গুরু বলে দিয়েছিল, শোন থেমে থাকবি না। তো সে থেমে ছিল না বলে সামান্য গাছের কাঠ থেকে সে চন্দন কাঠ পেয়ে গেল। তারপর সেটা অনেক টাকা রোজগার করলো। তারপর গুরুদেব কিছুদিন পরে মনে হলো, কই গুরুদেব তো থেমে যেতে বলেননি, এগিয়ে যেতে বলেছেন। এগিয়ে গিয়ে সে পেল প্রথম তামার খনি, তারপরে পেল লোহার খনি, তারপরে পেল সোনার খনি। তার মানে এগিয়ে যেতে হবে ক্রমাগত, এক আখ্যান থেকে আরেক আখ্যানে। কিসের জন্যে? অভিযাত্রীর মতো, নতুন রত্ন সন্ধানের জন্যে, অভিযাত্রীর মতো, আবিষ্কারকের মতন। এবং যদি যান তাহলে দেখবেন এই যাদের কথা বললাম তাদের পরেও তো আমাদের বাংলা আখ্যান থেমে থাকেনি। আপনি অভিজিৎ সেনের যদি লেখা পড়েন, নিশ্চয়ই পড়েছেন কেউ কেউ আপনারা, তার বর্গক্ষেত্র বলে রচনাটা, তার ওই বিদ্যাধরীয় বিভাগী লক্ষিন্দর বলে রচনা না, আখ্যান বলবো আমি, এই আখ্যান ভগীরথ মিশ্রের সেই 5 খণ্ডের মহাকাব্যিক উপন্যাস মৃগয়া, এটা যদি বাদ দিই, তার আগে যে তিনি লিখেছেন যে বেশ কয়েকটা বই, দুটো নয় অনেকগুলো বইয়ের মধ্যে একটা আছে জানগুরু, এটাও তো একটা আখ্যান। আমি সে অর্থে উপন্যাস বলি না, কিন্তু কি খুঁজবো তাতে? এর উত্তর তো আমরা এতক্ষণ ওই প্রত্যুত্তর যোগ্যতা অর্জন করার ব্যাপারটা এবং রেসপন্সিবিলিটিটা নিজের মধ্যে খুঁজে পাওয়া, জীবন এবং জগৎকে বোঝার জন্যে, এবং দ্বিবাচনিকতার সূত্র দেখা, ওটা ভুললে চলবে না। আর একেবারে সব খুলো চাবি, মাস্টার কি কাকে বলে তো জানেনি তো, ওই দ্বিবাচনিকতা বা ওই ডায়ালগটা হচ্ছে গিয়ে ওই মাস্টার কি আমাদের আখ্যান বোঝার জন্যে। তারপরেও আপনি থেমে থাকবেন কেন? আপনি পড়ুন না তপন বন্দ্যোপাধ্যায়, সাধন চট্টোপাধ্যায় পড়ুন, তার সাতপুরুষ.com, এইটুকুন শীর্ণ একটি বই, সত্যিকারের অর্থে পোস্টমডার্ন রীতির একটি আখ্যান। নলিনী বেরা পড়ুন, তিনি হয়তো উপন্যাস লিখেছেন 4 খণ্ডে, পড়ুন সেটা। সবর চরিত্রের কথা বলছি। আপনি স্বপ্নময় চক্রবর্তী পড়ুন, তার চতুষ্পাঠী পড়ুন, তার হলদে গোলাপ পড়ুন, সবই তো আখ্যান। উপন্যাস কোথায়? উপন্যাসের পাঁজর থেকে আখ্যানের আবির্ভাব ঘটে গেছে যে। তবে এর মানে এই না যে উপন্যাস লেখা থেমে গেছে। তা যদি হয় তাহলে শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে নিয়ে করবেনটা কি? তার পার্থিব আমার একটা খুব প্রিয় বই, ভীষণ হৃষ্টপুষ্ট বই, কিন্তু পার্থিবর মধ্যে কিন্তু আমাদের যে ভাবনা রীতি, সেই অনুযায়ী দেখবেন যে জীবন এবং জগতের কত আশ্চর্য উন্মোচন, কত ভালোবাসা। এই ভালোবাসা দিয়েই তো গড়ে ওঠে এই পৃথিবী। ভালোবাসার অভাব মানেই সৌন্দর্যের অভাব, ভালোবাসার অভাব মানেই মূল্যবোধের অভাব। হ্যাঁ, ওই জায়গায় আমরা থেমে থাকিনি, কারণ অনেক নৈর্থক, নেতিবাচক অনেক কিছু আছে। মহাশ্বেতা দেবীকে ভুলবেন কি করে আপনি? ভোলা যায় বলুন? ইতিহাসের আখ্যান তিনি লিখেছেন, আবার অথচ সেগুলো ইতিহাস অতি যাই। শুধু অরণ্যের অধিকারের কথা বলছি না, বন্ধঘটি গাঁয়ের জীবন ও মৃত্যু পড়ুন, কিংবা তার অগ্নিগর্ভ পড়ুন। এবং উদাহরণ দিয়ে তো শেষ করতে পারবো না। কিছুদিন আগে প্রয়াত হলেন 15 মে আমাদের প্রিয় কথাকার, তিস্তা পুরাণ এবং তিস্তাপারের বৃত্তান্তের কথাকার দেবেশ রায়। সেই দেবেশ রায়ের প্রতিবেদন নামের যে প্রতিটি রচনা, এই সবগুলোকেই আমি আখ্যান বলবো, একটাকে উপন্যাস বলবো না। একটি ইচ্ছা মৃত্যুর প্রতিবেদন, শিল্পায়নের প্রতিবেদন, দাঙ্গার প্রতিবেদন, খরার প্রতিবেদন, এই যে 4টে আখ্যান। এবং এখানেই থেমে থাকেননি তিনি। এইভাবে চলুন না আমরা আমাদের মতো করে, আমাদের সিলেবাসে যা আছে তো আছেই, থাকবেই, এইগুলোকেও আমরা নতুনভাবে দেখি এবং দেখতে দেখতে আমরা এগিয়ে যেতে থাকি। তবে সব সময়ই আমাদের অধিগত হওয়া চাই আমাদের দ্রষ্টা চক্ষু, দেখার চোখ, শুধু তাকিয়ে থাকা নয়। জীবন এবং জগতের মর্মমূলে থাকা যে দ্বিবাচনিকতা, যা প্রতিটি স্তরে রয়েছে, আমরা
এবার নিশ্চয়ই এটা বলতে পারি যে উপন্যাস আমাদের কাছে শুধু সময় কাটানোর একটা বিনোদন মাধ্যম নয়, আমরা সেই আখ্যান খুঁজি যা জীবন এবং জগতের কাছে আমাদের সংলগ্ন করে তোলে প্রতি মুহূর্তে। এই যে সংলগ্নতার বোধ, এই সংলগ্নতার বোধই হচ্ছে আসল, এবং আখ্যান আমাদের ওই সংলগ্নতার বোধের দিকে নিয়ে যায়। উপন্যাসও যে নিয়ে যায়নি তা নয়, নিয়ে গেছে, কিন্তু আজকের নতুন বাস্তবে আমরা উপলব্ধির এক দিগন্ত থেকে অন্য দিগন্তের দিকে ক্রমাগত প্রসারিত হয়ে চলেছি। এটাই তো চাই, না হলে এই 2020 সালও শেষ হতে চলল, জানি না কিভাবে শেষ হবে, আরো 4 মাস বাকি, তাই না? ইতিমধ্যে 25 লাখ আক্রান্ত আমাদের দেশে, ইতিমধ্যে 49,000-এর বেশি মানুষ প্রয়াত কালে। কোথায় গিয়ে থামবো আমরা জানি না, কিন্তু আমরা মৃত্যুকে দেখব না তো, আমরা জীবনকে দেখব। আর জীবনকে দেখতে সাহায্য করে কে সবচেয়ে বেশি? যা দ্বিবাচনিকতায় অধিষ্ঠিত। কারণ দ্বিবাচনিকতা জীবনের জন্যে, ক্ষয়ের জন্যে নয়, মৃত্যুর জন্যে নয়, অবসাদের জন্যে নয়। যা ক্ষয়, অবসাদ, মৃত্যু, পরাজয়ের সঙ্গে আমাদের যুদ্ধ করতে শেখায়, সেই আখ্যানের জন্যেই তো আমরা কান পেতে আছি, আমরা অপেক্ষা করে আছি। আমাদের এই প্রতীক্ষা চিরন্তন, কোনো দিন থামবে না। আমি আপনাদের সঙ্গে কিছু কথা, আমার কিছু ভাবনা ভাগ করে নিলাম। এটা ভুলেও মনে করবেন না যে আমি সব কথা বলে ফেলেছি, অসম্ভব। সব কথা বলবো কি, আমার ক্ষমতা কি, সেটা আমার সামর্থ্যের সম্পূর্ণ বাইরে। আর সত্যি কথা বলতে কি, সব কথা কখনো বলা হয়ে ওঠে না, এটা অসম্ভব। কেননা সেটা যদি আখ্যানের তত্ত্বের কথাও যদি আপনি ভাবতে চান, প্রণালীবদ্ধ চিন্তার কথা যদি বিশ্বাস রাখেন, তাহলে দেখবেন এক অর্থ থেকে আরেক অর্থের দিকে আমরা নিয়ত বয়ে চলেছি। এইবার আমি আপনাদের আরেকটু ইংরেজি বলি, আশা করি রাগ করবেন না, কেউ আপত্তিও করবেন না। সেটা মিখাইলোভিচ বাখতিনের একটি অসামান্য উচ্চারণ, যেটা আমার মুখস্থই আছে, একটু শুনিয়ে দিই আপনাদের। There is neither a first nor a last word in the endless dialogue. অন্তহীন যে দ্বিবাচনিকতা বা ধীরালাপ, তাতে প্রথম কথা বা শেষ কথা বলে কিছু নেই। তার পরের বাক্যটাই হচ্ছে ডায়ালগ originates in the remotest past and it extends to the remotest future. বহু দূরবর্তী কোনো অতীতে আরম্ভ হয়েছিল তার যাত্রা, কারণ এই যাত্রা তো মানুষের, তাই না? এবং আরো অনেক দূরবর্তী ভবিষ্যৎ পর্যন্ত চলবে তা। এই কথা যদি মনে রাখেন, এবং তারপরেও আরো কিছু কথা আছে বাখতিনের ওই জায়গাটার মধ্যে, এই কথাটার মূল তাৎপর্যই হচ্ছে এই যে চলুন আমরা উপন্যাসকে ওই পুরনো কথাটাই বলি, শুধু কাহিনীর ঘনঘটা বলে মনে করব না, শুধু ঘাত প্রতিঘাতের একটা সমাবেশ বলে মনে করব না, শুধুমাত্র এক মূল্যবোধের সঙ্গে আরেক মূল্যবোধের দান্দিকতা কিংবা কৌণিকতা কিংবা সংঘর্ষ, যে ভাষায় বলুন, বলে মনে করব না। তার চেয়ে আরো কিছু বেশি মনে করব। তো কি সেই বেশি, কি সেই উদ্বৃত্ত বলায় মনে পড়ল, এটাও আর একটা জিনিস, যেটা আখ্যান আমাদের কি দায় জানেন তো? দৃষ্টির বহুত্ব, আমি এইভাবেই বাংলা করেছি, ইংরেজিতে আছে সারপ্লাস অফ ভিশন, যেটা অন্য কোনো সাহিত্য মাধ্যম আপনাকে দিতে পারবে না ততটা, এমনকি কবিতাও নয়। সারপ্লাস অফ ভিশন, হ্যাঁ, দেখার কথা তো বললামই এতক্ষণ।
কিন্তু ওই যে আমার দেখা, আপনাদের দেখা, এবং তার সঙ্গে অবশ্যই যিনি কথাকার তাঁর দেখা, তাহলে দেখছেন তো আমি বলছি কিছু কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আমার দেখার একটা দিক আছে, আপনাদেরও নিজস্ব নিজেদের প্রত্যেকের আলাদা আলাদা দেখার দিক আছে। আর তার সঙ্গে সবার উপরে আছেন যে কথাকারের আখ্যান বলুন আর উপন্যাস বলুন, যাই আপনি পড়ছেন, তিনি তার প্রত্যয়, তার বিশ্বাস সহ, তার তাৎপর্যবোধ সহ, তার একটা নিজস্ব দৃষ্টি নিয়েও তিনি উপস্থিত। তাহলে এতে সব মিলিয়ে একটা উদ্বৃত্ত তৈরি হচ্ছে, যেটা আখ্যানের, অর্থাৎ যেটা কাহিনীর যে আপনার ঘেরাটুপের মধ্যে রুদ্ধ নয়, যেটা বিভিন্ন কুশীলব, আমি চরিত্র বলি না জানেন তো, বিভিন্ন কুশীলবের সংঘর্ষের মধ্যে রুদ্ধ নয়, বিভিন্ন মূল্যবোধের সংঘাতের মধ্যে রুদ্ধ নয়, কারুর জয় পরাজয়ে যা রুদ্ধ নয়, কে হারলো আর কে জয়ী হলো এটা আমরা দেখব না, আমরা দেখব জীবন জয়ী হলো কিনা, আমরা দেখব জগৎ জয়ী হলো কিনা, সেটাই আমাদের দেখবার বিষয়। এবং দৃষ্টির বহুত্বের মধ্য দিয়ে আমরা ওই জিনিসটায় যাই। অর্থাৎ দেখলেন তো, আমি বারবার বলছি, রুদ্ধতা নয়, কিছুতেই নয়। আমরা চাই মুক্তির দিকে যেতে, এবং সত্যিকারের আখ্যান আমাদের সমস্ত রুদ্ধতা থেকে মুক্তির দিকে সঞ্চালিত করে। সে এক বহুমাত্রিক, অনেকার্থোদ্যোতক, বহুস্বরিক মুক্তির দিশারি। সত্যিকারের আখ্যান তাই। তো আজ এতটুকুই, আপনাদের সঙ্গে কথা বললাম, ভালো লাগলো। আপনাদের কাউকে দেখতে পাচ্ছি না, কারোর নাম দেখতে পাচ্ছি মাত্র, তবু তো আপনারা আছেন জানি। তার মানে ওই যে বলেছি, সহযোগী সত্তা আপনারাই বলিয়ে নিয়েছেন আমাকে দিয়ে। আমি যা বলেছি সব আপনাদের উপস্থিতির গুণে। তো আপনাদের কাছে আমি ঋণী রইলাম সেই দিনকে। ধন্যবাদ আপনাদের, কৃতজ্ঞতা শোনার জন্যে, এবং হয়তো কেন নিশ্চয়ই দেখার জন্যেও। আপনারা সবাই ভালো থাকুন এবং শুভরাত্রি। নমস্কার।